প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের আজকের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালার নতুন একটি অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের অধ্যায়ের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, যে অধ্যায়টি নিয়ে আমরা পূর্ববর্তীতে দুটি ক্লাস করেছি। আপনাদের সকলের অসংখ্য প্রশ্ন এবং রিকোয়েস্টে আমরা চাচ্ছি এই ক্লাসটা আরও কন্টিনিউ করার জন্য, যাতে করে আপনারা সকলেই যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো বোঝার জন্য আমরা পুরোই মজাভাবে শিখব, যাতে করে একবারে জাবেদার চাইতেও সহজ লাগে আপনাদের কাছে। এই অ্যাকাউন্টিং ইকুয়েশন জিনিসটা যদি বুঝেন, আপনি তিনটা জিনিস বুঝতে সক্ষম হবেন। একটা হচ্ছে জাবেদা, আরেকটা হচ্ছে অ্যাকাউন্টিং ট্রায়াল ব্যালেন্স, আরেকটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থাৎ বিবরণী ছক। আপনি এই তিনটা জিনিস বুঝতে সক্ষম হবেন যদি ঠিক একই মাত্রায় একইভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশন বোঝার চেষ্টা করেন। তো আমরা আমাদের সর্বপ্রথম যেই অ্যান্টিগুলো আছে আমরা অ্যান্টিগুলো দেখি। আলামিন রিফায়ার সেন্টার অন 31st December 2019 উইথ দ্য ফলোয়িং লেজার ব্যালেন্স। বলতেছে যে আলামিন রিফায়ার সেন্টেন্স ডিসেম্বরের 31 তারিখে 2019 সালে এই লেজারের ব্যালেন্সগুলো নিয়ে কাজ করেছে। লেজারের ব্যালেন্সগুলো ছিল, আর আমরা সেই ব্যালেন্সগুলো থেকে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা বিবরণী ছক তৈরি করব। তো ওনার প্রথম যে কথাটা আছে, ক্যাশ 1 লক্ষ টাকা ক্যাশ আছে। সাপ্লায়ার অর্থ হচ্ছে মনিহারি আছে 15,000 টাকার। অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ উনি পাবেন 30,000 টাকা। টুলস ক্রয় করা হয়েছে 20,000 টাকার। মোটর ভেহিকলস ক্রয় করছেন 80,000 টাকা। অ্যাকাউন্ট পেয়েবল পাওনাদার, তার নিজের থেকে পাওনাদার। অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্ট পেয়েবল, এই দুইটা কথা নিয়ে অনেকেই আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আছে। তো আমরা পূর্ববর্তী প্রশ্নগুলো ক্লিয়ার করেছি, এরপরেও যাতে আপনারা বুঝতে সক্ষম হন। রিসিভ অর্থ আপনি পাবেন, পেয়েবল অর্থ আপনি দিবেন, অর্থাৎ রিসিভড অর্থ পাওনাদার, দেনাদার, পেয়েবল অর্থ পাওনাদার। আচ্ছা, ডিউরিং দ্য মান্থ, এই মাসের ভিতরে, অফ জানুয়ারি 2019 দ্য ফলোয়িং ট্রানজ্যাকশান আর কমপ্লিটেড। এই ট্রানজ্যাকশানগুলো অর্থাৎ এই যে ট্রানজ্যাকশান দেওয়া আছে এখানে যে উপস্থিত ট্রানজ্যাকশানগুলো দিয়েছে, এই ট্রানজ্যাকশানগুলো কমপ্লিট হয়েছে। পাশাপাশি আরও কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া হয়েছে, আমরা এই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো নিয়ে আলোচনা করব। তবে এর আগেই আমরা আপনাদের গত ক্লাসের যে সর্বোচ্চ প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমাদের যে প্রশ্নটা আপনারা সর্বোচ্চ করেছেন সেটা হচ্ছে রেওয়া মিলে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা বিবরণী ছকের গড় নিয়ে। আজকে আমরা বিবরণী ছকের গড় সম্পর্কে আপনাদেরকে এমন একটি ধারণা দিব, আপনি যদি এই ধারণাটা সম্পূর্ণভাবে বুঝতে পারেন, আমি আশা করি আপনার বিবরণী ছকে আর কোনো সমস্যা হবে না। তো বিবরণী ছক করার জন্য আপনাকে সর্বপ্রথম 4টি গড় করতে হবে। সর্বপ্রথম মোট 4টি গড় করতে হবে এবং এই 4টি একবারে একটা পেজ নেবেন। যদি আপনি মনে করেন যে সবগুলো এন্ট্রি লিখতে সম্ভব হবে না, তাহলে পেজটি আড়াআড়ি করে নেবেন। হ্যাঁ, তারপর সর্বপ্রথম গড়ে হবে ডেট, এরপর হচ্ছে অ্যাসেটস মানে সম্পদ। ডেট অর্থ তারিখ, অ্যাসেটস সম্পদ। এরপর হচ্ছে ইকুয়ালের একটা আলাদা ঘর থাকবে। লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, লাইবিলিটিস অর্থ দায়, ওনার্স ইকুইটি অর্থ মালিকানা সম্পত্তি, আর রিমার্কস বা মন্তব্য। এই 5টি ঘর নিয়ে আপনি সর্বপ্রথম একটি ঘর তৈরি করবেন, এটা হচ্ছে আপনার সর্বপ্রথম কাজ। এরপরে এই যে ডেটের ঘরটা আছে, ডেটের ঘরটা ছাড়া আপনি বাকি ঘরগুলোকে আরেকটা অংশে ভাগ করবেন। এই অংশে বেসিক 2টা জিনিস থাকবে। অ্যাসেটের দিকে থাকবে ক্যাশ, এটা হচ্ছে বেসিক, এই জিনিসটা থাকবেই। এবং লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি যেটা, ওইটার দিকে থাকবে ক্যাপিটাল। ঠিক আছে, এই 2টা জিনিস থাকবে। ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি যেটাই লেখেন এখানে এই জিনিসটা থাকবে, কারণ ওনার্স ইকুইটির ঘরে আমরা জানি 4টা জিনিস থাকে। একটা হচ্ছে ওনার্স ইকুইটি, তিনি নিজেই। আরেকটা হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে আয়। সম্পদ হবে প্লাসের হয়, আয় হবে প্লাসের হয়, ব্যয় হবে মাইনাসের হয়ে, উত্তোলন হবে মাইনাসের হয়। এই 5টি জিনিস শুধুমাত্র ওনার্স ইকুইটির এই যে ঘরটা আছে এই ঘরটাতে বসবে। আশা করি আমরা সকলেই ক্লিয়ার। তো আমরা এই যে এরপরে লেখা আছে সাপ্লায়ার, AR মানে অ্যাকাউন্ট রিসিভেবল, টুলস, MB মানে মোটর বাইক। এরপরে আবার লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটির ঘরে লেখা আছে FE মানে অ্যাকাউন্ট প্লেয়েবল। এরপরে এই যে যত ঘরগুলো আছে, UN মানে আর্নিয়ার্ন রেভিনিউ, সবগুলো ঘর আমরা প্রথমেই করব না। আমাদের রেওয়া মিলে আমাদেরকে যে ট্রানজ্যাকশানগুলো দেওয়া আছে ওই ট্রানজ্যাকশানগুলোর
চাহিদা অনুযায়ী যখন যে এন্ট্রিটা প্রয়োজন হবে আমরা তখন সেই এন্ট্রি ঘরটা যুক্ত করব। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই পর্যন্ত। তো আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি। দেখেন এই যে আলামিনের যে এই দুইটা ভাবে এই উদ্দীপকটা দেওয়া হয়েছে, এটা একটি বোর্ড কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। তো উদ্দীপকের দুইটা অংশ, একটা হচ্ছে দেখেন এই ডেট অনুযায়ী নির্দিষ্টভাবে ভাগ করে দেওয়া হয়েছে 1, 3, 4, 6, 10, 15, 17, 27 এরভাবে ভাগ করে দেওয়া হয়েছে। আর উপরে কিছু দেওয়া হয়েছে দেখেন যেগুলো নির্দিষ্ট কোনো ডেটেও ভাগ করা হয় নাই, কিন্তু এগুলো নির্দিষ্টভাবে দেওয়া হয়েছে। এগুলো আমরা কি করব, নির্দিষ্ট একটা ডেটের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমরা আগে সর্বপ্রথম বুঝি, আমরা জানি হিসাব বিজ্ঞানের মূল বা স্থায়ী হিসাব 5টি। হিসাব বিজ্ঞানের মূল বা স্থায়ী হিসাব 5টি আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা পূর্বে যেই রেওয়ামিল করেছি ওই রেওয়ামিলের ধারাবাহিকতা এখানে অবলম্বন হবে, রেওয়ামিল এবং জাবেদা। এজন্য আমরা সর্বপ্রথম জাবেদা করেছি, জাবেদার ধারাবাহিকতা রেওয়ামিলে আসছে, রেওয়ামিলের ধারাবাহিকতা কোথায় আসতেছে, অ্যাকাউন্টিং ইকুয়েশন বা বিবরণী ছকে আসতেছে। অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি যাতে করে আপনি একটি জিনিস পারলে পরবর্তী কাজে ওই জিনিসটা আপনার মধ্যে জ্বালাই হয়। তো রেওয়ামিলের মধ্যে আমরা জানি কি হিসাব বিজ্ঞানের মধ্যে 5টা জিনিস: সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্ব। আমাদের নির্ণয় করতে হবে, সর্বপ্রথম নির্ণয় করতে হবে একটা এন্ট্রির জাবেদা নির্ণয় করতে হবে, এবং জাবেদা নির্ণয় করার পর ওই এন্ট্রিটা হিসাব বিজ্ঞানের যে স্থায়ী 5টা হিসাব, ওই স্থায়ী 5টা হিসাবের কোন হিসেবের মধ্যে পড়েছে, কি সম্পদের মধ্যে, না আয়ের মধ্যে, না ব্যয়ের মধ্যে, না দায়ের মধ্যে, না মালিকানা সত্ত্বের মধ্যে, নাকি উত্তোলনের মধ্যে, কোন হিসেবটার মধ্যে পড়েছে আমরা সেটা যদি নির্ণয় করতে পারি তাহলে বোঝা যাবে যে কি আমি হিসাব বিজ্ঞান ওভারঅল একটা ধারণা পেয়েছি এবং আমি একজন A+ বা মানসম্মত ছাত্র হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছি। তো আমরা দেখি এখানে ক্যাশ 1 লক্ষ টাকা, এখানে যে ক্যাশ 1 লক্ষ টাকা, আমরা জানি কি ক্যাশ যে একটা সম্পদ, মানে এটা আমাদের কি আমার কোন দিকে আছে, মূল হিসেবের সম্পদ দিকে আছে। সাপ্লায়ার এটিও সম্পদ, মানে এটা আমার হিসাব বিজ্ঞানের স্থায়ী হিসেবের 5টির সম্পদের দিকে আছে, বা এটা চলতি সম্পদ ধরা যায়। অ্যাকাউন্ট রিসিভেবল, যেহেতু আমি একজনের কাছ থেকে টাকা পাবো, যিনি আমার কি দেনাদার, তিনি আমাকে টাকাটা দিবেন, এটাও আমার সম্পদ। সাপ্লায়ার সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ। এরপর হচ্ছে টুলস হচ্ছে ইকুইপমেন্ট বা টুলস। এইসব বিজ্ঞানে 2টি শব্দ ব্যবহার করা হয়, ইকুইপমেন্ট বা টুলস। ইকুইপমেন্ট অর্থ যন্ত্রপাতি, টুলস অর্থ যন্ত্রপাতি। তো টুলস আমরা যেহেতু 20,000 টাকা ক্রয় করছি সেহেতু এটা আমার একটা স্থায়ী সম্পদ। মোটর ভেহিকলস 80,000 টাকা। মোটর ভেহিকলস এটা যেহেতু আমার ব্যবসায়ের জন্য ক্রয় করেছি, অতএব নিশ্চয়ই ব্যবসায়ের ব্যবহারের জন্য ক্রয় করেছি, তাই এটি একটি স্থায়ী সম্পদ। অ্যাকাউন্ট পেয়েবল, হ্যাঁ দেখে এই এন্ট্রিটা বোঝার বিষয় এখানে। অ্যাকাউন্ট পেয়েবল অর্থাৎ পাওনাদার, আমার থেকে যিনি টাকা পাবেন তিনি হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। তা অর্থাৎ এখানে সবগুলো এন্ট্রি আমরা কি পেয়েছি, আমাদের সম্পদের দিকে পাইছি, কিছু স্থায়ী সম্পদ, কিছু চলতি সম্পদ। কিন্তু অ্যাকাউন্ট যে পেয়েবল অর্থাৎ পাওনাদার, যিনি আমার থেকে টাকা পাবেন, অর্থাৎ আমি পূর্বে ব্যবসার কাজটা শুরু করার জন্য অথবা ব্যবসায়িক কোনো কার্যক্রম পরিচালনা করার জন্য তার থেকে টাকাটা কী করছি, ধারে আনছি। এখন তার যে ধারে আনা টাকাটা ওইটা আমি এখন তাকে ফিরিয়ে দিতে হবে। এই যে ফিরিয়ে দিতে হবে, এই জন্যই এটা কি আমার দায়। আর দায়টা সবসময় রেওয়ামিল কোন দিকে বসে, দায়টা সবসময় রেওয়ামিলের ডেবিটে বসে, কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশনের ওনার ইকুইটির ঘরেই বসে, ঠিক আছে। দায় আলাদা একটা সাবজেক্ট, তবে সেটা কোথায় বসে, লাইবিলিটিস আলাদা একটা ঘর আছে না, ওই ঘরে বসে। ওনার ইকুইটি প্লাস লাইবিলিটি, এটা রেওয়ামিল ওনার ইকুইটি প্লাস লাইবিলিটি, ওনার ইকুইটি বসবে রেওয়ামিলের ক্রেডিট দিকে, লাইবিলিটি বসবে রেওয়ামিলের ডেবিট দিকে। কিন্তু এখানে লাইবিলিটি প্লাস ওনার ইকুইটি একই পাশে বসবে, আর অ্যাসেটগুলো সম্পদগুলো আরেকটা পাশে বসবে, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি ক্যাশ আছে 1 লক্ষ টাকা, এটি আমরা রেওয়ামিলের কোন পাশে বসাইছি এবং ওনার ইকুইটির কোন পাশে বসাইছি, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আচ্ছা এখানে আরেকটা বিষয়, আমরা জাবেদা নির্ণয় করাটা শিখি। দেখি কে বলতে পারেন, ক্যাশ 1 লক্ষ টাকা, এটা জাবেদা কি? আচ্ছা, আপনাদের যাদের জাবেদাগুলো হয় অবশ্যই কমেন্টে করে জানাবেন, আর পূর্ববর্তী কমেন্ট করে জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনারা যদি মনে করেন আমার চ্যানেলের দ্বারা, আমার কথা দ্বারা বা আমার ক্লাসগুলো দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। তো যেহেতু ক্যাশ 1 লক্ষ টাকা, সেহেতু কি হচ্ছে আমার নগদ টাকা বাড়ছে। যেহেতু যদি কারো থেকে পাই তাহলে কি হবে, যেভাবেই পাই বিক্রয়ের মাধ্যমে যদি পাই তাহলে ক্যাশ 1,000 টাকা বাড়লো, যেহেতু সেটি আমার কি ক্যাশ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু এখানে যদি বলে ইন্ডিং ইনভেন্টরি অথবা
সমাপন প্রারম্ভিক মূলধন হলে এটা কি হবে, প্রারম্ভিক মূলধন হিসাব ক্রেডিট, ক্যাশ হিসাব ডেবিট। যেহেতু আমরা বুঝতে পেরেছি বা নির্ণয় করার মতো সক্ষমতা হয়েছে, যেহেতু আমরা পূর্বে ক্লাসগুলো জাবেদার উপর নিয়ে এসেছি, তাই আমরা সরাসরি অ্যাকাউন্টিং ইকুয়েশনের ঘরে বসে যাচ্ছি। তো 1 তারিখ এই দেখেন, সর্বপ্রথম জানুয়ারি 2019 হবে, ঠিক আছে, জানুয়ারি 2019 এই 1 লক্ষ টাকা এটা বসছে কোথায়, ক্যাশের ঘরে। কারণ কি আসছে, আমাদের ক্যাশে 1 লক্ষ টাকা আছে। এরপর হচ্ছে কি আছে, এবার দেখেন এখানে সাপ্লাইয়ের ঘরটা লিখলো, কেন সাপ্লাইয়ের ঘরটা লিখলো, সাপ্লাইয়ের ঘরটা লেখার কারণ কি, এই প্রশ্নটা একবারে আমার মনে হয় 50 জন প্লাস এই প্রশ্নটা করেছেন। যেহেতু আমার দেখেন আমার সেকেন্ড অপশানটা আছে সাপ্লায়ার, কিন্তু আমি জানি কি সাপ্লায়ার কোথায়, বা সাপ্লায়ার একটা সম্পদের ঘরের দিকে বসবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কি ক্যাশের ভিতরে সাপ্লায়ার লিখতে পারবো না। যেহেতু আমি অ্যাসেটের এই পাশে যে জায়গাগুলো খালি রাখছি, ডান পাশে অ্যাসেটের ডান পাশে যে জায়গাগুলো ক্যাশ এবং ডেট ছাড়া যে জায়গাগুলো খালি রাখছি নতুন কোনো এন্ট্রি বা নতুন কোনো ঘরের তৈরি হওয়ার জন্য। অতএব যেহেতু সাপ্লায়ার আমি প্রথমেই পেয়েছি, প্রথমে সাপ্লায়ার লিখছি। যদি প্রথমে আমি টুলস পাইতাম তাহলে টুলস লিখতাম, যদি প্রথমে মোটর বাইক পাইতাম তাহলে মোটর বাইক লিখতাম, যদি প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল পাইতাম তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল লিখতাম। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। যেহেতু সর্বপ্রথম ক্যাশের পরপরই আমরা কি পাইছি, সাপ্লায়ার পাইছি, সেহেতু কী হবে, 15 সাপ্লায়ার ঘরটা হবে। আবার যদি দেখেন এখানে যদি আমি সাপ্লায়ার আগে না পাই, ক্যাশ আগে না পাই, যদি সাপ্লায়ার পাইতাম তাহলে কিন্তু ক্যাশের আগে সাপ্লায়ার ঘরটা যাইতো না, এই ক্যাশের আগে সাপ্লায়ার ঘরটা যাইতো না। কারণ ক্যাশ হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা বিবরণী ছকের বেসিক ধারণাটাই হচ্ছে ক্যাশ থাকবে এবং কি ওনার ইকুইটির বা ক্যাপিটালের ঘরটা থাকবেই। এই দুইটা ঘর হচ্ছে বেসিক ঘর, ঠিক আছে, এই দুইটা থাকবেই। এই ডেট অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি অ্যান্ড রিমার্ক, এই 5টি ঘর অবশ্যই থাকবে। অতএব যেহেতু সাপ্লায়ার আমরা পেয়েছি, সর্বপ্রথমে সাপ্লায়ার ঘরটা লিখছি, সাপ্লায়ার ছিল 15,000 টাকা, সাপ্লায়ার ঘরে 15,000 টাকা লিখছি। এরপরে আমরা কোন এন্ট্রিটা দেখছি, অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা, 30,000 টাকা। তাহলে আমরা এবার সাপ্লায়ার ঘরটা, সাপ্লায়ার পরে কারে পাইছি, অ্যাকাউন্ট রিসিভেবল। এই জিনিসটা অনেকেই বুঝেন না, যেহেতু আমি বারবার বলতেছি। আশা করি আজকের ক্লাসের মধ্যে দিয়ে আজকের আপনাদের বিবরণী ছক বা অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে ছকটা, ওইটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের ঘরের যেই এন্ট্রিগুলোর ধারাবাহিকতা, অর্থাৎ আপনার মধ্যে যে আপনাকে যে কোশ্চেন দেওয়া হয়েছে, ওই কোশ্চেনের ধারাবাহিকতা অবলম্বন করেই আপনাকে ঘরগুলোর ধারাবাহিকতা অবলম্বন করতে হবে। যেহেতু আমি সেকেন্ডে কারে পেয়েছি, অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার, আমি দেনাদার পেয়েছি, এই জন্য আমি দেনাদার কি আমার একটা সম্পদ, ব্যবসায়ী সম্পদের জন্য আমি সম্পদের দিকে লিখছি। যদি আমি এখানে কি পাইতাম, অ্যাকাউন্ট পেয়েবল পাইতাম বা অন্য কিছু পাইতাম, তাহলে আমি সেই ঘরটাই আগে লিখতাম। যেহেতু এটা আমার অ্যাসেট বা সম্পদ এবং অ্যাকাউন্ট রিসিভেবল এন্ট্রির মধ্যে পড়ছে, সেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল কত হাজার টাকা, 30,000 টাকা কোন দিকে বসছে, অ্যাসেটের দিকে বসছে। আচ্ছা, এরপরে আমার যেই এন্ট্রিটা নিয়ে কাজ করতে হবে, টুলস টাকা 20,000 টাকা, মানে টুলস বা ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে বা আছে 20,000 টাকার। ধরুন 20,000 টাকার ইন্ডিং ইনভেন্টরি করা হয়েছে একটা কোম্পানি, যেটার 20,000 টাকা বছর শেষে টুলস পাইছে। তাহলে টুলস যেহেতু পাইছে 20,000 টাকা এবং আমার পরবর্তী এন্ট্রিটা পাইছি টুলস, অতএব টুলসের ঘরটাতে আমরা টুলস লিখছি। এ পর্যন্ত তো আশা করি সকলেই ক্লিয়ার। এরপরে আসছে কি, এরপরে আছে আমাদের মোটর ভেহিকলস, মানে আমি মোটর ভেহিকলস ক্রয় করছি, কার জন্য ক্রয় করছি, কোম্পানির জন্য ক্রয় করছি। কোম্পানি কেন ক্রয় করছি, হয়তো একটি সাপ্লায়ার কোম্পানি, যেটা সাপ্লাই করার জন্য কী লাগবে, মোটর বাইক লাগবে। অথবা হইতে পারে যে আমি বিভিন্ন জায়গায় কাজ করার জন্য মোটর বাইক ব্যবহার, সর্বোপরি কোম্পানির ব্যবহারের জন্য যেহেতু ক্রয় করছি এবং ইন্ডিং ইনভেন্টরিতে এটা আসার কারণেই আমার কোম্পানিতে এইসব হিসেবগুলো শো হয়েছে। যেহেতু মোটর বাইক 80,000 টাকা, সেহেতু আমরা মোটর বাইকের ঘরে 80,000 লিখছি। আবারও বলে রাখি, যেহেতু টুলসের পরে পাইছি, সেহেতু টুলসের পরেই মোটর বাইক লিখছি। যদি টুলসের আগে মোটর বাইক পাইতাম তাহলে টুলসের আগেই লিখতাম। যদি ক্যাশের আগে পাইতাম, কিন্তু কোনোভাবেই ক্যাশের আগে লিখতাম না, ক্যাশ লিখতাম তারপরে মোটর বাইক লিখতাম। আশা করি ক্লিয়ার সকলেই। যেই কোনো এন্ট্রি ক্যাশ এবং কি ক্যাপিটাল, এই দুইটা এন্ট্রি, অ্যাসেটের দিকে ডেটের পরে ক্যাশ এবং লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটির ঘরে রিমার্কসের পরে ক্যাপিটাল বা ওনার ইকুইটি, এই যেই ঘরটাই লিখি না কেন, এটি বেসিক ঘর। আচ্ছা, এরপরে এখানে একটু সমস্যা আছে, দেখেন এই জিনিসটাই আপনার প্রশ্নকর্তা আপনার মধ্য থেকে আসতেছে কি না, এই জিনিসটাই দেখতেছে। প্রশ্নকর্তা কি বলছে, অ্যাকাউন্ট পেয়েবল অর্থ কি, পাওনাদার, আপনার কাছ থেকে টাকা পাবে, তিনি হচ্ছে কি অ্যাকাউন্ট পেয়েবল। তো অ্যাকাউন্ট পেয়েবল কত বলছে, 40,000 টাকা। এবার দেখেন আপনার সবগুলো আপনার সম্পদ ছিল, কিন্তু এটা দায়, যেহেতু এটা দায় আছে, আপনি একটি বছরের হিসাব কমপ্লিট করছেন, আপনার মূল হিসাব থেকে আপনার এই 40,000 টাকা কমে যাবে না। যেহেতু এই 40,000 টাকা কমে যাবে, দেখেন
সেহেতু আমি এই অ্যাকাউন্ট পেয়েবল লাইবিলিটিস, যেহেতু এটা দায়, সেহেতু লাইবিলিটিসের গয়ে 40,000 টাকা দিলাম। এবং এই 40,000 টাকা দেওয়ার পরে আমি এবার এই যতগুলো হিসেব আছে সবগুলো হিসেবের একটা গড় টান দিলাম। ঠিক আছে, একটা গড় নিলাম। গড় নেওয়ার পর আমি যোগ করলাম 1,00,000 টাকা, 15,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা, 80,000 টাকা। তাহলে আমার কত হইলো? 1,45,000 টাকা। 1,45,000 টাকা কার দিকে হলো? 1,45,000 টাকা আমার 1,45,000 টাকা হলো অ্যাসেটসের দিকে, অর্থাৎ সম্পদের দিকে। আমার সম্পদ হচ্ছে 1,45,000 টাকা। কিন্তু এখানে দেখেন ক্যাপিটাল বা মূলধন, এই সবগুলো তো আপনার কি বছর শেষে মূলধন না? সবগুলো আপনার মূলধন। মূলধন করে 2,05,000 টাকা। তাহলে 1,00,000 আর 80,000 আর 20,000, 1,00,000, 30,000 আর 15,000, 45,000 আর 1,00,000, তাহলে 2,45,000 হয় যোগে। কিন্তু আপনার এখানে লিখছে কত? 2,05,000। বাকি 40,000 টাকা কই গেছে? বাকি 40,000 টাকা ওই যে আপনি 40,000 টাকা ব্যবসায় প্রথম শুরু করার জন্য অথবা ব্যবসায়ের কোনো কাজের জন্য ব্যবহার করছেন, সেহেতু এই 40,000 টাকা কী করছে? আপনার ব্যবসায় থেকে চলে গেছে, অর্থাৎ আপনার মূল হিসেব থেকে এই 40,000 টাকা কমে গেছে। 45,000 না হয়ে এখানে ক্যাপিটাল করার কথা হয়েছে 40,000। রিমার্কস এটা দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই। এখানে রিমার্কস দিচ্ছে ক্যাপিটাল। আচ্ছা, আশা করি আপনারা সকলেই এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এই পর্যন্ত হচ্ছে অঙ্কের বেসিক মূল দিকটা। কারণ প্রশ্নকর্তা এটা একটি ইউনিভার্সিটি বা আপনাদের ডিইউর একটা প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন, যেটি পরবর্তী সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কঠিন হয়, কারণ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে স্যাররা যেভাবেই করায় স্যাররা নিজেরাও প্রশ্ন করে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে একই প্রশ্নতে পরীক্ষা হওয়ার কারণে অত্যাধিক হার্ডভাবে প্রশ্ন করা লাগে এবং সকল সিলেবাস সংক্ষিপ্তভাবে শেষ করলে হবে না, পূর্ণভাবে সম্পন্ন করতে হবে, না হয় পরীক্ষায় কম নাম্বার বা ফেল করার সম্ভাবনা এটাই অতিরিক্ত বেশি। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের মূল অ্যান্টিগুলোতে। তো মূল অ্যান্টির 1 নম্বর তারিখে কী লেখা আছে? পেইড রেন্ট। পেইড অর্থ প্রদান করা হলো বা পরিশোধ করা হলো। রেন্ট অর্থ ভাড়া, মানে আপনি একটা জিনিস কি ভাড়া নিচ্ছেন, যার কারণে কি প্রদান করছেন। ফর দ্য মান্থ, এই মাসের জন্য। অফ জানুয়ারি, মানে জানুয়ারি মাসের জন্য টাকা 10,000। অর্থাৎ আপনি ধরেন ব্যবসার জন্য একটি দোকান নিলেন অথবা একটি অফিস নিলেন, যেটা এই মাসের ভাড়া ছিল 10,000 টাকা, যেটি আপনি পরিশোধ করলেন। তাহলে আমাকে এবার বলতে হবে এই অ্যান্টিটা জাবেদা। আমরা কি বলছি? আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে বিশেষ করে 3টা জিনিসের কাজ হবে। 2টা জিনিসের কাজ হবে। একটা হচ্ছে জাবেদা, একটা হচ্ছে কি ট্রায়াল ব্যালেন্স, এই নির্ণয় করার ক্ষমতা। এই 2টা যদি আমাদের নির্ণয় করার ক্ষমতা থাকে, তাহলে আমরা খুব সহজেই অ্যাকাউন্টিং ইকুয়েশন বা বিবরণী ছক পারবো। আচ্ছা, পেইড রেন্ট ফর দ্য মান্থ অফ জানুয়ারি টু জানুয়ারি, যেহেতু জানুয়ারি মাসের জন্য অফিস ভাড়া প্রদান করা হয়েছে বা দোকান ভাড়া প্রদান করা হয়েছে, সেহেতু এটা কী হয়েছে? আমাদের ব্যবসার খরচ হয়েছে। আপনাদের যাদের হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি নিশ্চিত যারা আমার রেগুলার স্টুডেন্ট ছিলেন বা আছেন, আমার নির্দিষ্ট গ্রুপগুলোতে অ্যাড আছেন, যারা একাধিক গ্রুপে অ্যাড আছেন, অবশ্যই আপনারা পারবেন। এটা খুবই সহজ, যেহেতু আপনার কী গেছে বেতন প্রদান করা হয়েছে অথবা ভাড়া প্রদান করা হয়েছে, ব্যবসায় নগদ কমে গেছে। আমরা জানি কি ব্যবসায় যদি নগদ কমে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট, আর যদি নগদ বাড়ে যায় তাহলে নগদান হিসাব ডেবিট। যেহেতু ব্যবসায় নগদ কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছে। আমরা আরেকটা কথা জানি, যার মাধ্যমে বা যেটার মাধ্যমে নগদান প্রাপ্তি অথবা প্রদান হলো, সেটা হচ্ছে নগদের বিপরীত। যেহেতু আমাদের এখানে রেন্ট বা ভাড়ার মাধ্যমে নগদান প্রদান করা হলো, মানে প্রদান করার কারণে আমার ব্যবসা থেকে চলে গেছে, সেহেতু এটি হবে নগদের বিপরীত। নগদান যদি ক্রেডিট হয় তাহলে এটি হবে ডেবিট। অর্থাৎ আমরা কি পেলাম? রেন্ট হিসাব ডেবিট আর ক্যাশ হিসাব কি ক্রেডিট 10,000 টাকা। যেহেতু আমাদের কি রেন্ট ক্যাশ থেকে চলে গেছে, সেহেতু এটি আমরা এই 10,000 কোথায় ক্যাশের ঘরে বসাইলাম, কিন্তু আমাদের ক্যাশ থেকে চলে গেছে, চলে যাওয়ার কারণে এটি কি মাইনাসের হয়ে বসবে। ঠিক আছে, আর ক্যাপিটাল ঘরে মাইনাস হবে, যেহেতু আমাদের কি মূলধন কমে গেছে না, এই জন্য ক্যাপিটালের ঘরেও মাইনাস হিসেবে বসেছে। আচ্ছা, রেন্ট এক্সপেন্স মানে রেন্ট খরচ। তাহলে আমরা কি পেয়েছি? রেন্ট এক্সপেন্স হিসাব ডেবিট আর ক্যাশ হিসাব ক্রেডিট। আচ্ছা, পরবর্তী এন্ট্রিতে চলে যাচ্ছি। পরবর্তী এন্ট্রিটা হচ্ছে 3 নম্বর তারিখের একটা এন্ট্রি। দেখেন, পেইড মানে প্রদান করা হয়েছে ক্যাশ অন অ্যাকাউন্ট পেয়েবল অফ টাকা 25,000 মানে আপনি আপনার কাছ থেকে বাকিতে আপনি একটা
সেবা প্রদান করছেন, যার কারণে পূর্বে সেবা প্রদানের কারণে ওইটার টাকা এখন পরিশোধ করছেন কত 25,000 টাকা। তাহলে এই 25,000 টাকা যেহেতু আপনি পরিশোধ করেইছেন, তাহলে আপনার কী হচ্ছে নগদ থেকে চলে গেছে, আপনি যেহেতু পেইড করেছেন, অতএব নগদে থেকে যেহেতু চলে গেছে নগদ মাইনাস হিসেব বসবে। এখানে আমরা মাইনাস হিসেব বসাইতে পারি না, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা মানেই হচ্ছে কি মাইনাস। তো এটা কোথায় গেছে, অ্যাকাউন্ট পেয়েবল, মানে আপনার কাছে আপনি যার কাছ থেকে টাকাটা নিয়েছেন তারা দেওয়ার কারণে আপনার নগদে চলে গেছে, যাতে এটা কোনোভাবেই ক্যাপিটাল করা যাবে না, অ্যাকাউন্ট পেয়েবল ওইটা অন্য একটি ব্যবসায়ীর হিসাব। এই যেহেতু অন্য একটি ব্যবসায়ীর হিসাব, সেহেতু তার কাছে চলে গেছে, আপনার কাছে শুধুমাত্র কি পাওনাদার হিসেবে আসছে এবং পাওনাদার হিসেবে চলে যাবে কত হাজার টাকা, 25,000 টাকা। আশা করি এই অ্যান্টি আপনারা বুঝছেন। যদি কোনো অ্যান্টি বুঝতে কারো সমস্যা হয় অবশ্যই ভিডিওর নিচে কোশ্চেন করবেন এবং কমেন্ট করবেন। যদি এরপরেও যদি ক্লিয়ার না হন তাহলে আপনারা অবশ্যই গ্রুপগুলোতে প্রশ্ন করবেন। গতকাল গ্রুপে আমরা একাধিক প্রশ্ন পেয়েছি, এর জন্য আজকে গড়টা অত্যন্ত ভালোভাবে বুঝেছি একটু সময় নিয়ে। আশা করি না টেনে সময় নিয়ে দেখলে আপনিও বুঝতে পারবেন। আচ্ছা, এরপর 4 নম্বর অ্যান্টিটার দিকে তাকাচ্ছি। ফার্সেস সাপ্লায়ার, ফার্সেস ক্রয় করা হয়েছে, সাপ্লায়ার অর্থ মণিহারি, মণিহারি ক্রয় করা হয়েছে অফ ক্যাশ, ক্যাশ অর্থ নগদে। ফার্সেস সাপ্লায়ার, সাপ্লায়ার ক্রয় করা হয়েছে অফ ক্যাশ, ক্যাশ অর্থ নগদে, টাকা 5,000, 5,000 টাকার সাপ্লায়ার নগদে ক্রয় করা হয়েছে। আমরা জানি সাপ্লায়ার হচ্ছে ওই সকল পণ্য যা ব্যবসায় ব্যবহার করা হয়, দাম কম টিকে বেশি দিন এরকম। যেহেতু সাপ্লায়ার ক্রয় করা হয়েছে, আমরা জাবেদার মধ্যে শিখেছি সাপ্লায়ার কোনো স্থায়ী সম্পত্তি মানে কোনো সম্পত্তি যদি ব্যবসায়ের জন্য ক্রয় করা হয় তাহলে সেটা সরাসরি ডেবিট, তাহলে সাপ্লায়ার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আরও 2টা নিয়ম শিখেছি, এখন সময় স্বল্পতার কারণে বলতে পারতেছি না। আপনারা যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেন নাই বা জাবেদার ক্লাস দেখেন নাই, কোনোভাবে আজকের ক্লাসটি দেখে আসতে চাইবেন না, পূর্ববর্তী ভিডিওগুলো জাবেদার ক্লাসগুলো দেখে আসবেন, এরপরে আজকে ক্লাস করবেন। যেহেতু সাপ্লায়ার ক্রয় করা হয়েছে যেহেতু সাপ্লায়ার হিসাব ডেবিট আর কি ক্যাশ হিসাব ক্রেডিট। তাহলে আমরা যেহেতু জাবেদা নির্ণয় করতে পেরেছি, তাহলে সাপ্লায়ার ক্রয় করা হওয়ার কারণে ক্যাশ ক্রেডিট হওয়ার কারণে আমাদের ব্যবসা থেকে চলে গেছে কত টাকা চলে গেছে, 5,000 টাকা চলে গেছে, মাইনাস হিসেব বসবে। আর কি হিসেব কোথায় গেছে, সাপ্লায়ার ক্রয় করছে, সাপ্লায়ার যেহেতু ক্রয় করা হয়েছে, এখন সাপ্লায়ার কি মাইনাস হিসেব বসাবো নাকি, টাকা মাইনাস গেছে কিন্তু আমার সম্পদটা আসলো না, টাকা যাওয়ার কারণে সম্পদ আসলো, এই জন্য সাপ্লায়ার ঘরে প্লাস হবে। যদিও আমার টাকা চলে গেছে কিন্তু আমার সম্পদটা আসে, দুটোটার একটা সমতা হয়েছে না, ভারসাম্য হয়েছে, এই জন্য সাপ্লাইয়ের ঘরে প্লাস হবে আর ক্যাশের ঘরে মাইনাস হবে, কারণ ক্যাশ চলে গেছে, আসছে কে সাপ্লায়ার, বুঝে গেছে। আচ্ছা, এরপরে পরবর্তী অ্যান্টিটা হচ্ছে রিসিভড ক্যাশ টাকা, রিসিভড প্রাপ্তি হলেন, আপনি পেলেন ক্যাশ টাকা 60,000 টাকা অফ সার্ভিস রেন্ডার্ড, মানে আপনি একটা সেবা প্রদান করেছেন যার কারণে 60,000 টাকা প্রদান করা হলেন। আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠান 2 ধরনের, একটা হচ্ছে উৎপাদনমূলক ব্যবসা প্রতিষ্ঠান, একটা হচ্ছে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। উৎপাদনমূলক ব্যবসা প্রতিষ্ঠান তারা পণ্যদ্রব্য সামগ্রী উৎপাদন করে, আর সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান যেমন ডাক্তারের সেবা, উকিলের সেবা অথবা শিক্ষকের সেবা, এরকম সেবা হতে পারে। যার কারণে মনে করেন আমরা পূর্বে বলেছি যে অ্যান্টিটা আপনি করতেছেন, মনে করবেন যে ওই অ্যান্টিটা আপনার সাথে করতেছে, আপনি সেবা প্রদান করছেন, যার কারণে আপনি 60,000 টাকা কী করছেন, উপার্জন করছেন। যেহেতু ব্যবসায় টাকা আসলো, আমরা পূর্বে বলেছি ব্যবসায় টাকা আসলে কি নগদান হিসাব ডেবিট, অতএব নগদান হিসাব ডেবিট কার মাধ্যমে পেয়েছেন, সার্ভিস রেভিনিউ বা সার্ভিস রেন্ডার্ড হচ্ছে এটা বারবার ফার্স্ট পার্টিসিপাল ফ্রম, যেহেতু পূর্বে গঠিত হয়েছে এই জন্য রেন্ডার্ড শব্দটা ব্যবহার করা হয়েছে। অতএব নগদান বা ক্যাশ হিসাব ডেবিট 60,000 টাকা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 60,000 টাকা, ঠিক আছে। যেহেতু নগদে টাকাটা আসলো, এবার প্লাসের হিসেবে বসবে অবশ্যই, দেখেন প্লাস হয়ে বসছে 60,000 টাকা, আর আমাদের কি ক্যাপিটালে মূলধনে চলে আসছে কোথায়, কত টাকা, 60,000 টাকা। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। যারা এই প্রথম একটু ঝামেলা ছিল ওই ঝামেলাটা বুঝছেন তারা অবশ্যই বুঝবেন। আর আমরা এটার একাধিক অঙ্ক করাবো, কারণ এই নিয়ে অনেক প্রশ্ন ছিল, আমাকে একবারে ক্লাস শুরুর আগ থেকে সবাই প্রশ্ন করেছেন যে বিবরণী ছক। আমরা এমন একটা ভাবে অঙ্কগুলো করাবো, বিবরণী ছক আপনার থেকে পানির মতো হয়ে যাবে, মনে করেন যে পানি ঢালি দিলে যত সহজে করাই যায়, বিবরণী ছক আপনার থেকে আরও সহজে যাবে। আচ্ছা, ফার্সেস ক্রয় করা হলো, টুলস অর্থ কি, টুলস অর্থ হচ্ছে সামগ্রী, যে সকল সামগ্রী আপনি ব্যবসায়িক কাজে ব্যবহার করেন, অথবা ইকুইপমেন্ট, ঠিক আছে, টুলস অথবা ইকুইপমেন্ট। আচ্ছা, ফার্সেস টুলস ফর ক্যাশ 10,000, অর্থাৎ 10,000 টাকার টুলস ক্রয় করা হলো, যেটা নগদে 10,000 টাকা চলে গেল। যেহেতু নগদে 10,000 টাকা চলে গেছে সেহেতু আমাদের কি নগদান কমে গেছে, নগদান কমে গেলে নগদান হয় ক্রেডিট, আর টুলস যেহেতু ক্রয় করা হয়েছে নগদের বিপরীতে সেহেতু টুলস হিসাব ডেবিট, অর্থাৎ আমরা কী পেলাম, টুলস ডেবিট আর নগদান ক্রেডিট। যেহেতু টুলস ক্রয় করা হয়েছে
টুলস আমাদের ব্যবসায়িক সম্পদ, অতএব সম্পদের দিকে আরও একটা ঘর বাড়বে। এই দেখেন, আপনারা তো অনেকেই বলছেন টুল যেহেতু ক্রয় করা হয়েছে না, টুলসের দিকে আরেকটা বাড়বে, আরেকটা ঘর বাড়লো। এখানে টুলসের ঘরে বাড়লো, টুলসে আমরা কয় লিখলাম, নগদে 10,000 টাকার টুলস কিনলাম। যেহেতু নগদে কিনলাম, নগদে টাকাটা চলে গেলো, সেহেতু নগদের ঘরের টাকাটা মাইনাস হিসেবে বসবে। আমরা এখানে বলছি মাইনাস চিহ্নটাও উপস্থিত বা প্রেজেন্ট করা যাবে না, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মানেই হচ্ছে মাইনাস। আর টুলসের ঘরে 10,000 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরের পরবর্তী যে অ্যান্টিটা, পরবর্তীটা হচ্ছে বিলেইড অফ সার্ভিস রিটার্ন টাকা 30,000। বিলেইড অফ সার্ভিস রেন্ডার্ড মানে আপনার একটা বিল ছিল যেটা বাকি বিল, এই বিল থেকে বিলেইড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ আপনি পূর্বে সেবা প্রদান করেছেন, যার ধরেন আপনি 1 মাস আগে, 15 দিন আগে, 1 সপ্তাহ আগে একটা সেবা প্রদান করেছেন, যে সেবার টাকাটা এখন পেয়েছেন। রেন্ডার্ড এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যারা বুঝের আশা করি সকলেই বুঝতেছেন ভার্বের কোন ফর্মটা ইউজ হচ্ছে এবং কার মাধ্যমে ইউজ হচ্ছে। এরপরে হচ্ছে বিলার যেহেতু 30,000 টাকা ক্রয় করা 30,000 টাকা পাইছেন, সেহেতু আপনার ব্যবসায়ের মধ্যে কী আসছে, নগদ আসছে। নগদ আসার কারণে ব্যবসায়ের নগদ যেহেতু আসছে, সেহেতু নগদ আপনার কী হবে, ডেবিট হবে। এবং বিলের মাধ্যমে পাইছেন, সার্ভিস বিলের মাধ্যমে পাইছেন, তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ নগদান হিসেব ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন আপনার ব্যবসায় যেহেতু নগদে 30,000 টাকা আসলো, সেহেতু নগদ প্লাস হিসেবে বসবে, 30,000 টাকা বসছে, ঠিক আছে। এবং কি মাইনাসের হিসেব বসলো কি, অ্যাকাউন্ট রিসিভেবল। অর্থাৎ আপনি যখন এই অ্যাকাউন্ট, আমরা বলছিলাম বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম ছিল, যেহেতু আপনি বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম ছিল, তখন আপনি যখন জাবেদাটা করছেন, তখন আপনি কি দেনাদার লিখছেন। এখন দেনাদার যেহেতু টাকাটা দিয়ে দিয়েছে, তাই সেহেতু দেনাদারের ঘর থেকে ওই টাকাটা কমে আসবে না, অর্থাৎ দেনাদার দিকে ঘরে মাইনাস হিসেবে বসবে, এবং আপনি যেখানে আছেন ওইখান থেকে কী হিসেব বসবে, প্লাস হিসেবে বসবে, বা নগদানে প্লাস বসবে, অ্যাকাউন্ট রিসিভেবলে মাইনাস হিসেবে বসবে। আচ্ছা, এরপরে পরবর্তীতে অ্যান্টিতে চলে যাচ্ছি। পারচেজ সাপ্লায়ার ক্রয় করা হলো অন অ্যাকাউন্ট, বাকিতে 20,000 টাকা। এটা পূর্ববর্তীতে আরেকটা অ্যান্টি আসছে, এটা যেহেতু বোর্ড কোশ্চেন, সেহেতু এখানে আমরা কোনো চেঞ্জ করি নাই। পারচেজ সাপ্লায়ার অন অ্যাকাউন্ট 20,000, মানে 20,000 টাকার পারচেজ ক্রয় করা হলো। আচ্ছা, তাহলে যেহেতু পারচেজ নগদে ক্রয় করা অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে ক্রয় করা হলো, যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে, সেহেতু কি আমরা জানি কি, যদি সাপ্লায়ার ক্রয় করা হইতো, আমরা জানি যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করলে সেটা ডেবিট হবে, যেহেতু সেটা ডেবিট হয়েছে, সাপ্লায়ার ডেবিট। এবার যেহেতু যদি নগদে ক্রয় করতে হয়, তাহলে হতো কি নগদান ক্রেডিট, যেহেতু বাকিতে ক্রয় করছে, সেহেতু অ্যাকাউন্ট পেয়েবল বা পাওনাদার ক্রেডিট। তাহলে যেহেতু আমাদের কী করছে, অ্যাকাউন্ট নগদে ক্রয় করা হয়েছে, নগদে ক্রয় করা হয় নাই, বাকিতে ক্রয় করা হয়েছে, বাকিতে ক্রয় করা হওয়ার কারণে এখানে অ্যাকাউন্ট পেয়েবল, মানে আমি তার এই টাকাটা কিন্তু দিতে হবে, আজ দিই আর পরেই দিই। আচ্ছা, এখানে কি 20,000 টাকা কোথায় গেছে, অ্যাকাউন্ট 20,000 টাকা সাপ্লায়ার ঘরে গেছে, যেহেতু সাপ্লায়ারকে ক্রয় করলাম, সাপ্লায়ার বাড়লো, আর আমার কাছ থেকে একজন পাওনাদার বাড়লো, এই জন্য অ্যাকাউন্ট পেয়েবলের ঘরে 20,000 টাকা। আচ্ছা, তারপরে অ্যান্টিটা হচ্ছে রিসিভ পেমেন্ট অ্যাগেনিস্ট বিল অফ জানুয়ারি 15। রিসিভ মানে গ্রহণ করা হয়েছে, পেমেন্ট অ্যাগেনিস্ট বিল অফ জানুয়ারি 15, জানুয়ারি 15 তারিখে যেই একজন দেনাদার তৈরি হয়েছে আপনার কাছ থেকে, উনি আপনার কাছে কী করছে, জানুয়ারি 25 তারিখে আসি ওই পেমেন্টটা দিচ্ছে। এখন আমরা জানুয়ারি 15 তারিখে দেখি আপনি কী করছেন, 30,000 টাকা একটা কী করছেন, সেবা প্রদান কারণে আপনি বিল পাইছেন, ওইটার অ্যাগেনিস্টে কী করা হয়েছে, আপনারা এখন আজকে 25 তারিখে ওইটার বিল প্রদান করা হয়েছে। আচ্ছা, এরপরে অ্যান্টিটা আমরা চলে যাচ্ছি 27 নম্বর অ্যান্টি, রিসিভড অ্যাডভান্স পেমেন্ট টাকা 20,000 ক্লায়েন্ট, অর্থাৎ আপনি একটি সেবা প্রদান করবেন আগামী মাসে, কিন্তু ক্লায়েন্ট আপনাকে আগেই 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিছে। যেহেতু 20,000 টাকা আগে অ্যাডভান্স দিয়ে দিছে, সেহেতু আপনার কি অগ্রিম সে আনইয়ার্নড রেভিনিউ, অনুপার্জিত সেবা হিসাব ডেবিট, আর আনইয়ার্ন সেবা হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, আনইয়ার্ন সেবা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, যেহেতু আনইয়ার্ন সেবা হিসাব ডেবিট কত 20,000 টাকা, সেহেতু এটা চলে যাবে কোথায়, ক্যাপিটাল, আপনার অ্যাকাউন্ট আনইয়ার্ন রেভিনিউ, যেহেতু এটা নতুন একটা এন্ট্রি আসছে, সেহেতু আমরা আনইয়ার্ন রেভিনিউ লাইবিলিটিসের ঘরে বা ওনার ইকুইটির ঘরে আরেকটা ঘর করব, যেখানে আমরা শুধুমাত্র কি এই 27 নম্বরে এসে আনইয়ার্ন রেভিনিউটা অ্যাড করে দিব। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, সময় স্বল্পতার কারণে সম্পূর্ণভাবে বুঝাইতে পারতেছি না, এরপরে যদি কারো সমস্যা হয় অবশ্যই কোশ্চেন করবেন। 30 নম্বর যে অ্যান্টিটা, অর্থাৎ আমরা সর্বশেষ যে অ্যান্টিটা ছিল, পেইড টাকা 5,000 অফ দ্য রেন্ট অফ মিস্টার আল
আমিন ইন রিসার্চ। আচ্ছা, এখানে একটু প্রশ্নের মধ্যে ভুল আছে, এখানে আল আমিন হবে না, অন্য যে কোনো নাম হবে, ঠিক আছে। পেইড টাকা 5,000 ফর দ্য রেন্ট, অর্থাৎ ধরুন এখানে আল আমিনের জায়গায় আব্দুর রহিমও তো হইতে পারে, মানে এখানে প্রশ্নে ভুল হয়েছে আল আমিন, যেহেতু আমরা প্রশ্নের মধ্যে নিচ্ছি এখানে আল আমিন হবে না, যেহেতু আপনি ফেইড করছেন, তাহলে ফেইড করার কারণে আপনি এইটুক বুঝেন, এইটুক মনে করেন বাদ। পেইড ক্যাশ টাকা 5,000 অফ দ্য রেন্ট, মানে সেবা প্রদান করছেন ভাড়ার কারণে 5,000 টাকা প্রদান করছেন আপনি ভাড়া নেওয়ার কারণে, অর্থাৎ আপনার ব্যবসা থেকে নগদান কমে গেছে, নগদান কমে যাওয়ার কারণে নগদান ক্রেডিট, আর হচ্ছে কি আপনি যেহেতু ভাড়া দিয়েছেন সেহেতু রেন্ট হিসাব ডেবিট। আশা করি বুঝতে পেরেছেন 30 নম্বর এন্ট্রিটা, যেহেতু নগদান চলে গেছে 5,000 টাকা নগদে, এবং কী করছেন আপনি, এবং আপনার যেই ক্যাপিটাল ঘর, ওই ক্যাপিটাল ঘরে কত 5,000 টাকা মাইনাস হিসেবে বসবে। কেন বসবে? কারণ আপনি ওই টাকাটা কী করছেন, দিয়ে দিয়েছেন, আপনার মূল সম্পদ থেকে কমে গেছে। এরপরে এই যে যোগগুলা, ওই যোগগুলা সকল ঘরের যোগগুলা করবেন, এবং সকল ঘরের যে যোগফল আসবে ওই যোগফল নিচে বসাবেন, এবং এখানেও সকল ঘরের যোগগুলা করবেন, সকল ঘরের যোগফলগুলো নিচে বসাবেন। এই যোগফল যখন দেখবেন দোনোটার যোগফল সমান হয়েছে, বুঝতে হবে আপনার অঙ্কটা সম্পূর্ণভাবে সঠিক, এবং দুইটি দাগ দেওয়ার মাধ্যমে আপনি অঙ্কটা ক্লোজিং করে দিবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই গ্রুপে অথবা ভিডিওর নিচে প্রশ্ন করবেন। আশা করি এই সকলেই বুঝছেন, আর সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা এবং আপনাদের সমর্থন দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।